আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রখ্যাত মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর স্ট্যাটাস দেওয়া হয়েছে, এটি আমরা সবাই জানি। কিন্তু এই বিষয়টিকে নিয়ে গত 2 দিন তুমুল আলোচনা, সমালোচনা, বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন? তিনি তো একজন মানবাধিকার কর্মী, তাকে নিয়ে এত বিতর্ক কেন? তিনি আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রীর চাচাতো বোন, এই কারণে? এটি তার যোগ্যতা? নিশ্চয় না। এই পদে যাওয়ার জন্য তার যথেষ্ট যোগ্যতা রয়েছে। তবুও সমালোচনা, বিতর্ক, আমি মনে করি এগুলোরও ভিত্তি আছে। তিনি যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব। তিনি জাতিসংঘে মত প্রকাশের স্বাধীনতা এবং সুরক্ষা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে কাজ করছেন 2020 সাল থেকে। তারপরেও বিতর্ক। এই কারণে তার কি কোনো পক্ষপাতিত্ব আছে? আছে, একটু খেয়াল করলে দেখা যাবে। মানবাধিকার কর্মীদের তো কোনো পক্ষপাতিত্ব থাকার কথা নয়, কিন্তু তিনি আওয়ামী লীগের সময় যে মানবাধিকার বিষয়ক যে লঙ্ঘনের ঘটনা ঘটেছে, বিভিন্ন ঘটনায়, সে বিষয়ে অনেক সোচ্চার ছিলেন। কিন্তু ইউনূস সরকারের সময় যে সারা দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন পর্যায়ে মবের অপশাসন, সাংবাদিক নির্যাতন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দুর্নীতিতে দেশ ছেয়ে গেল, গণমাধ্যমের উপর আক্রমণ, সাংবাদিকদের কারাগারে নির্যাতন, এসব বিষয়ে তিনি কতটুকু ভূমিকা রেখেছেন? প্রশ্ন সেখানেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল বা হাই কমিশন জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের বিষয়ে একটি রিপোর্ট দিল। সেই রিপোর্টও অনেক বেশি বিতর্কের জন্ম দিয়েছে। তিনি তো সেই সময় জাতিসংঘের এই যে মানবাধিকার বিষয়ক মত প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ছিলেন। তার কি ভূমিকা ছিল সেই রিপোর্টের ক্ষেত্রে? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে হাই কমিশন, তার যে চেয়ারম্যান ভলকার তুর্ক, তার ভেরি ক্লোজ এই আইরিন খান। ভলকার তুর্ক আবার ডক্টর ইউনূসের খুব ক্লোজ ফ্রেন্ড, এটিও আমরা জানি। কিন্তু জাতিসংঘের যে রিপোর্টটি জুলাই আগস্ট আন্দোলন নিয়ে, সেটি তো একপেশীভাবে হয়েছিল। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রভাব কাজ করেছে। তারা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কাজ করতে চেয়েছিল, তাদেরকে 15 আগস্ট পর্যন্ত কাজ করতে দেওয়া হয়েছে। এবং সেখানে পুলিশ হত্যার বিষয়ে কি উঠে এসেছে, বা আইরিন খানও কি বলছেন? আমি একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম অতি সাম্প্রতিক তার একটি সাক্ষাৎকার ডয়েচে ভেলের সঙ্গে, মাত্র কয়েকদিন আগে। গণমাধ্যম নিয়ে ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স হলো, সেই কনফারেন্সে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে তার একটি ইন্টারভিউ করা হয়। আশ্চর্য হয়ে দেখলাম সেই বিতর্কিত জাতিসংঘের রিপোর্টের প্রতি তার একচোখা নীতি। সেই রিপোর্টের বিতর্কের ক্ষেত্রে তিনি বলছিলেন যে জাতিসংঘের কি লাভ, জাতিসংঘ তো কারো পক্ষ নিয়ে রিপোর্ট করেনি। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যতটা উচ্চকণ্ঠ দেখলাম ডক্টর ইউনূস সরকারের প্রতি ততটাই সফট। ওই ইন্টারভিউতে শেখ হাসিনা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তার অ্যাবসেন্সে যে বিচার কাজ চলছে, সেই বিচার প্রক্রিয়া নিয়ে আপনার মন্তব্য কি? তিনি বলছেন, হ্যাঁ, তার এই অ্যাবসেন্সের জায়গা থেকে যে বিচার প্রক্রিয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, বিতর্ক উঠতে পারে, কিন্তু যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো তো সত্য। কিন্তু কারা করেছে সেই হত্যাকাণ্ডগুলো, ঘটিয়েছে কারা? আওয়ামী লীগের কোনো দায় নেই সেটি বলছে না, কিন্তু ওই যে স্নাইপার রাইফেল কোত্থেকে এলো, পুলিশ হত্যা কারা করলো, সে বিষয়ে তো কোনো প্রশ্ন তুললেন না আইরিন খান।
অতএব জাতিসংঘের ওই রিপোর্টের সময় তার কি ভূমিকা ছিল সেটি আমরা খুব স্পষ্টত বুঝতে পারি। যদিও তিনি বলছেন যে তিনি অনেক ধরনের রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে, কি সেই রিপোর্টগুলো সেটি বোঝা যাচ্ছে। এবং তিনি ওই ক্ষেত্রে শেখ হাসিনা বিচারের ক্ষেত্রে বলছিলেন যে আমি তো এই বিষয়ে এক্সপার্ট নই, বা আমি এই বিষয়ে আমার কাজের এখতিয়ার নেই, আমি তো মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করি। তো মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করেন, তাহলে জাতিসংঘ যে রিপোর্টটি দিল জুলাই আগস্ট আন্দোলনের হত্যাকাণ্ড নিয়ে, সে বিষয়ে কেন কথা বলেছেন? তিনি এও বলছেন যে ঘটনাগুলো সত্য, নিহত হওয়ার যে বিষয় সত্য তো আমরাও জানি, কিন্তু যে মানুষগুলো নিহত হয়েছেন তারা কাদের ক্রস ফায়ারে পড়েছে, কারা তাদেরকে ইউজ করেছে? আওয়ামী লীগ একা করেছে, নাকি অন্য কোনো পক্ষ করেছে, নাকি দুপক্ষই করেছে? সে বিষয়ে কেন কথা বলা হয় না স্পষ্টভাবে? এবং একবারের জন্য তিনি পুলিশ হত্যাকাণ্ড নিয়ে কিছু বললেন না। তিনি বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। আমরাও মনে করি যে আওয়ামী লীগ তার নিজের জায়গা থেকে কতটুকু শুধরাবে বা তাদের ভুল কতটুকু স্বীকার করবে, কিন্তু ইউনূস সরকারের সময় যেই জঙ্গি শাসন, সেটি নিয়ে তিনি একবারের জন্য বললেন না যে ওই সরকারের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে জাতিসংঘে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। ভবিষ্যতে ইউনূস সরকারের যে জঙ্গি শাসন, সে বিষয়ে তো প্রশ্ন উঠবেই কোনো না কোনো ভাবে। তাকে যে সবকিছু থেকে দায় মুক্তি দেওয়া হলো, বর্তমান সরকার দিল, সেটিকে তিনি কিভাবে ডিফেন্ড করবেন সরকারের হয়ে? এবং বর্তমান সরকারের সময় মানে কেবলমাত্র তো 4.5 মাস পার হচ্ছে, এই সময়ের মধ্যেও আমরা মব ভায়োলেন্স দেখছি, পুলিশি হেফাজতে মৃত্যু, কারা হেফাজতে মৃত্যু, নিরীহ নিরপরাধ মানুষগুলোর নামে একের পর এক পেন্ডিং মামলা, জামিন দেওয়া হচ্ছে না, মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে পুলিশের কোনো ধরনের চার্জশিট ছাড়া, বিচার ছাড়া। সেসব বিষয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের হয়ে কিভাবে ডিফেন্ড করবেন সরকারকে? আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে রাখা হলো এক অর্থে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে, সে বিষয়ে তিনি কোনো কথা বলেন না কেন? সারা বিশ্বের মানবাধিকার কর্মী হিসেবে তার যে পরিচিতি, তিনি কতটুকু তার নিজের সম্মান অটুট রাখতে পারবেন? সম্ভবত এসব জায়গা থেকেই আইরিন খানকে নিয়ে নানান ধরনের আলোচনা, বিতর্ক, সমালোচনা হচ্ছে। এদিকে আইরিন খানের কথা বাদ দিলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর কি হচ্ছে? সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু পরিবর্তন এবং কাজের পরিবেশ নিয়ে কূটনৈতিক মহলে তুমুল সমালোচনা চলছে। সেখানে কে কার নির্দেশ মেনে চলবে? পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী? এই যে ঘন ঘন বদলি এবং রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তার অশোভন আচরণ নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। আপনি অনেকেই ইঙ্গিত পেতে পারেন কে সেই ব্যক্তি। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অস্থিরতা, সেটি যে এই সরকারের সময় থেকে শুরু হয়েছে নিশ্চয়ই তা নয়। ইউনূস সরকারের সময় থেকেই এই ধরনের অস্থিরতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে, হয়ে আসছে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একজন পেশাদার কূটনীতিক, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই মন্ত্রণালয়ের নানান ধরনের অস্থিরতার কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, নিজেকে অনেকখানি গুটিয়ে নিয়েছিলেন। অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা একাধিক উপদেষ্টা, এমনকি ডক্টর ইউনূসের সাবেক প্রেস সচিব মিস্টার শফিকুল আলমও সেখানে নাক গলাতেন, কাকে নিয়োগ দেওয়া হবে, কাকে বদলি করা হবে। তৌহিদ হোসেন অসহায় বোধ করতেন। সেই অস্থিরতা এখনো চলছে। ক্ষমতায় আসার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার 4.5 মাস যেতে না যেতেই সেখানে বড় ধরনের রদবদল চলছে। ঢাকা অফিস সহ বিদেশি বিভিন্ন মিশনে পরিবর্তন আনা হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ, নিউ ইয়র্ক, দিল্লি, লন্ডন, জেনেভায় নতুন নতুন নিয়োগ দেওয়া হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে।
এবং নিউ ইয়র্ক, লন্ডনের মতন গুরুত্বপূর্ণ জায়গাতেও পেশাদার কূটনীতিকদের বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এসবের পেছনে রয়েছে একজন উপদেষ্টা, যাকে লন্ডন থেকে আনা হয়েছে, এবং এই উপদেষ্টা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে কাজ করাকালীন যে একজন হাই কমিশনার, তার সাথে কি ধরনের ব্যবহার করেছিল আপনারা সবাই জানেন। সংবাদ সম্মেলন করে তিনি বললেন তাকে স্যাক করা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। এই জায়গা থেকে তার কূটনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন উঠল, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিযোগ যে তিনি প্রায় কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এই অস্থিরতাগুলো সরকারের ভাবমূর্তি কোথায় নিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে। সরকার যে কাউকে বদলি করতে পারে, নিয়োগ দিতে পারে অবশ্যই, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তো একটা সংবেদনশীল জায়গা। সেই জায়গাটিতে যদি এই অবস্থা তৈরি হয়, তাহলে সরকার যে মুহূর্তে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের কূটনৈতিক খেলা চলছে, বাংলাদেশ ভূ রাজনীতির খেলার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ায়, সেই জায়গায় সরকার কতটুকু সামাল দিতে পারবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।